আসসালামু আলাইকুম। আজকে সানিয়া স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল। সানিয়া স্যার সে সন্ধ্যা থেকে সবকিছু রেডি করে বসেছিল, কিন্তু কোনো বিদ্যুৎ নাই। এই বিদ্যুৎ না থাকার দরুন স্যার আজকে ক্লাসটা নিতেই পারলেন না, যার কারণে বাধ্য হয়ে আমি অনেক বাইরে ছিলাম, আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না। এবং কি আজকে সানিয়া স্যার ক্লাস নেবে বলে সাদা স্যারের ক্লাসটা অফ করা হয়েছিল। এই জন্যেই পরে বাধ্য হয়ে দৌড়ে এসে যে আমি আপনাদের ক্লাসটা শুরু করলাম। যেহেতু আপনাদের এই ব্যাচে আমরা বাংলা সাহিত্য শুরু করিনি, তাই এই ব্যাচে বাংলা সাহিত্যের ক্লাস দিয়ে শুরু করব। তাই যারা আছেন তারা সবাই যোগদান করেন। মনে রাখবেন, আমরা বিসিএস এ বাংলা সাহিত্য যেরকম ডিটেলস পড়াই, আপনার প্রাইমারি নিবন্ধনে কিন্তু অতটা ডিটেলস লাগে না। আমরা খুব দ্রুত এই ক্লাসগুলো অনেক দূরটাই চেষ্টা করব এগিয়ে যেতে এবং টেনে, কারণ সাহিত্যের খুব বেশি ক্লাস কিন্তু আপনাদের লাগবে না। যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব ইনশাল্লাহ। আশা করি আজকের ক্লাসে যদি আমার এখানেও বিদ্যুৎ না যায়, ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ হবে। বারবার আমি গ্রুপে একজনের একটা মেসেজ পাই, সেটা হচ্ছে রাব্বি সরকার। আমি জানি না রাব্বি সরকার আইডিটা কার এবং তিনি আমাদের সাথে কখন থেকে যুক্ত হয়েছেন আমি সেটাও জানি না, তবু আজকে অ্যাকসেপ্ট করে দিলাম। যদি ক্লাস করেন সমস্যা নেই। যারা যোগদান করেছেন তারা একটু কমেন্টস করবেন এবং কথা শুনতে পাচ্ছেন কিনা একটু লিখবেন। তাহলে আমরা প্রথমে দেখব বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়। স্টার দিয়ে লিখবেন বাংলা সাহিত্যের ইতিহাসকে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে প্রাচীন যুগ। প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। যদিও এটা নিয়ে মতভেদ রয়েছে। এই মতবাদটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। উনি বলেছেন প্রাচীন যুগের সময়কাল 650 থেকে 1200। সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি আবার এটার বিপক্ষে মত দিয়েছেন। উনি বলেছেন 950 থেকে 1200, বাট আমাদের 950 থেকে 1200 এটা লাগবে না। কামনা ঋতু ওয়ালাইকুম আসসালাম, অতিথি লেখক ওয়ালাইকুম আসসালাম, রাজন ওয়ালাইকুম আসসালাম। আশা করি আজকের ক্লাসটা যারা বিসিএস এর গ্রুপে ছিলেন তাদের অবশ্যই এটা রিভিশন হবে। অবশ্যই পরীক্ষার আগে রিভিশন করা ভালো, পারলে একটু রিভিশন করেন, সমস্যা নাই। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ। আর আপনাদের এই ব্যাচে সাহিত্যের কিন্তু প্রথম ক্লাস মধ্যযুগের সময়কাল কত? মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। এইটুকু হচ্ছে মধ্যযুগ। তাহলে মধ্যযুগের সময়কাল 1201 থেকে 1800। দেখেন, আমাদের মানব জীবনে 3টা কাল রয়েছে, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা হচ্ছে বার্ধক্য। তো এইটা হচ্ছে বাংলা সাহিত্যের যৌবনকাল মানে মধ্যযুগ। আর যৌবন নিয়ে রয়েছে মানুষের যত সমালোচনা। জি জয়নব ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে রয়েছে বিরাট সমালোচনা। এখানে একটি অতিরিক্ত যুগ রয়েছে যার নাম হচ্ছে অন্ধকার যুগ। এই অন্ধকার যুগের সময়কাল 1201 থেকে 1350। অন্ধকার যুগের সময়কাল 1201 থেকে 1350। ধারণা করা হয় এই 150 বছর বাংলা সাহিত্যে কোনো ধরনের সাহিত্য রচিত হয়নি, এই জন্য এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। যদি লেখা শেষ হয়ে থাকে একটু কমেন্টস করবেন ডান। লেখা শেষ হয়ে থাকলে কমেন্টস করবেন ডান। এই মধ্যযুগে আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তি, নাম তার শ্রী চৈতন্যদেব, তিনি জন্মগ্রহণ করেন। আর তার নামের উপর একটা যুগের সৃষ্টি হয়, নাম তার চৈতন্য যুগ। চৈতন্য যুগের সময়কাল 1501 থেকে 1600। কারণ উনি জন্মগ্রহণ করেন 1486 সালে। আর 1486 সালে জন্মগ্রহণ করে উনি মূলত বাসুলী দেবীর ভক্ত ছিলেন। তো উনি ওনার বাবা দুইজনেই বাসুলী দেবীর ভক্ত ছিলেন। এই দেশে যেহেতু বাসুলী দেবীর কোনো পুজো হতো না, তাই তারা একসময় আসাম রাজ্যে চলে যায় এবং সেইখানে গিয়ে তারা বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেন, যার নামের উপর যুগের সৃষ্টি হয় চৈতন্য যুগ, যার সূত্রপাত 1501 থেকে 1600 সাল। এবং 3 নম্বর যুগ হচ্ছে আধুনিক যুগ। 3 নম্বর যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের সূত্রপাত 1801 থেকে বর্তমান, এই সময়টুকুকে বলা হয় আধুনিক যুগ। 1801 থেকে বর্তমান এইটুকুকে বলা হয় আধুনিক যুগ। 1801 থেকে বর্তমান
এই সময়টুকুকে বলা হয়ে থাকে আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ কত থেকে কত? আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। এটাকে বলা হয় বাংলা সাহিত্যের পরকাল। লেখা শেষ হয়ে গেলে কমেন্টস করবে, লেখা শেষ হয়ে গেলে কমেন্টস, লেখা শেষ হয়ে গেলে লিখবে ডান। আমরা এর বাইরে আমাদের আরেকটা যুগের কথা জানি, যাকে বলা হয়ে থাকে যুগ সন্ধি। এটাকে বলা হয় যুগ সন্ধি। যুগ সন্ধি, যুগ সন্ধি মানে হচ্ছে দুই যুগের মিলন। এই যুগ সন্ধির আরেকটা নাম আছে, নাম হচ্ছে অবক্ষয় যুগ। অবক্ষয় যুগ। এই যে অন্ধকার যুগ, এর একটা নাম আছে। এই অন্ধকার যুগের আরেক নাম হচ্ছে তামস, তামস যুগ। তাহলে অন্ধকার যুগের আরেক নাম কি? তামস যুগ। এই অবক্ষয় যুগের সময়কাল 1761 থেকে 1760 থেকে 1860, এই 100 বছর। এই 100 বছরকে বলা হয় অবক্ষয় যুগ। তার কারণ এই যুগ সন্ধি, এই সময়ে বাংলা সাহিত্যে মাত্র একজন কবির অবদান, যার নাম হচ্ছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা জানি মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। মানে ওনার মৃত্যুর পর আর কোনো কবি সাহিত্যিকের জন্ম হয় না। তাই 1760 থেকে 1860 রাউন্ড ফিগার হিসেবে এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধি। যদি লেখা শেষ হয়ে থাকে একটু কমেন্টস করবেন ডান। যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে একটু কমেন্টস করবেন ডান। আর যারা যোগদান করেন তারা প্রত্যেকেই যদি একটু যারা যোগদান করবেন তারা একটু কমেন্টস করবেন এই জন্য যে আপনাদের উপস্থিতি বোঝার জন্য। শামসি জাহান, ওয়ালাইকুম আসসালাম। লেখা শেষ হয়ে থাকলে কমেন্টস করবেন ডান। ওকে 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 ডান। এখন তো আবার আমি ঢুকতে পারতেছি না। ওকে লাভলি, এইগুলো ক্লাস কই গেল? ইংলিশ ক্লাস তোমাদের সানিয়া স্যারের ওখানে কারেন্ট নাই। স্যার সেই সন্ধ্যা 7টা থেকে বসে আছেন ক্লাস নেওয়ার জন্য, সব রেডি করে ভোট টোট, কিন্তু কারেন্ট নেই। উনি দরজার সামনে চুপচাপ বসে আছেন। আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে শুরু করব প্রাচীন যুগ দিয়ে। হেডলাইন প্রাচীন যুগ। দেখো এটা বাংলা সাহিত্যের 1 নম্বর ক্লাস, প্রাইমারি ব্যাচের বাংলা সাহিত্যের 1 নম্বর ক্লাস। প্রাচীন যুগ, প্রাইমারি এবং গ্রেড 11তম থেকে 20তম গ্রেড, এদের বাংলা সাহিত্যের 1 নম্বর ক্লাস।
হেডলাইন প্রাচীন যুগ, তাহলে প্রাচীন যুগ কাকে বলে? স্টার দিয়ে লিখবো বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে, বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে, বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে তুর্কিদের বাংলা বিজয়ের পূর্ব পর্যন্ত, তুর্কিদের বাংলা বিজয়ের পূর্ব পর্যন্ত, বাংলা বিজয়ের পূর্ব পর্যন্ত সময়কে, পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে। তাহলে বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে, বাংলা ভাষার জন্ম থেকে শুরু করে তুর্কিদের বাংলা বিজয়ের পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে। প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন চর্যাপদ। দেখো প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন, প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন নাম তার চর্যাপদ। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শনের নাম কি? চর্যাপদ। স্টার দিয়ে লিখবো চর্যা অর্থ আচরণ। তাহলে চর্যা অর্থ কি? চর্যা অর্থ হচ্ছে আচরণ, আর পদ মানে কি? কবিতা। পদ মানে কবিতা। চর্যা অর্থ আচরণ, পদ মানে হচ্ছে কবিতা। অর্থাৎ যে কবিতাগুলো কবিদের জীবনাচরণ সম্পর্কিত, মূলত এইগুলোকে বলা হয় চর্যাপদ। ওয়ালাইকুম আসসালাম। তার মানে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে সবাই কম বেশি জানো, তারপরেও আজকে চর্যাপদটাই পড়তে হবে, কারণ চর্যাপদ সম্পর্কে আমরা আজকে একটু ডিটেলস পড়বো, বিস্তারিত পড়বো, যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আর বাদ না যায়। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, এই নিদর্শনের নামটাই কি? চর্যাপদ। তাহলে চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। তাহলে দেখো এই চর্যাপদটা কে আবিষ্কার করেন? দেখো 1782 সালে একজন ব্যক্তি, 1782 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র এর আমলে একখানা গ্রন্থ লেখা হয়েছিল, যে গ্রন্থের নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইটা যখন লেখা হয় তখন হরপ্রসাদ শাস্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, হরপ্রসাদ শাস্ত্রী উপলব্ধি করলেন তাহলে নিশ্চয়ই নেপালে গেলে বাংলা ভাষা সম্পর্কে আরো কোনো নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে। তখন তিনি নেপালে গমন করলেন। তিনি টোটাল তার ব্যক্তিগত জীবনে 4 বার নেপাল গমন করেছিলেন। তার 3য় বার নেপাল গমনকালে তিনি এই চর্যাপদটাকে নেপাল থেকে আবিষ্কার করেছিলেন। তাহলে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? স্টার দিয়ে লিখবো চর্যাপদ আবিষ্কার করেন, চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। 1907 সালে কোন জায়গা থেকে? নেপালের। 1907 সালে নেপালের রয়েল নামক, 1907 সালে নেপালের রয়েল নামক রাজ গ্রন্থাগার থেকে, রাজ গ্রন্থাগার থেকে। তাহলে চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে নেপালের রয়েল নামক রাজ গ্রন্থাগার থেকে। প্রশ্ন হচ্ছে দেশে এত জায়গা থাকতে নেপালের রাজ গ্রন্থাগার কেন? এই রয়েল শব্দের অর্থই হচ্ছে রাজ গ্রন্থাগার। এই জায়গা থেকে এটা আবিষ্কার করা হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায়, খণ্ডিত বিখণ্ডিত অবস্থায়, এবং তিনি প্রথমে 4টি পুঁথি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এইটুকু লেখা শেষ হয়ে গেলে একটু লেখবা ডান, আমি তোমাদেরকে লেখার সময় দেব, সমস্যা নেই। এইটুকু লেখা শেষ হয়ে গেলে লিখবে একটু ডান, আমি তোমাদেরকে যথেষ্ট সময় দেবো লেখার। তোমরা কমেন্টস করবা, কমেন্টস করলে আমি তো দেন পরের অধ্যায়ে যাবো আর কি। লেখা শেষ হয়ে গেলে কমেন্টস করবে ডান। তোমরা ডান লিখলে তবেই আমি, হ্যাঁ এমডি রাজন ডান।
আমাদের রাকিব রাকিব ভাই কেমন আছেন? চাকরিজীবী তো মানুষ। একজন কিন্তু কমেন্টস করছো, আর কেউ কমেন্টস করনি। মাত্র একজন কমেন্টস করছো, আর কেউ কমেন্টস করনি। একটু দ্রুত কমেন্টসটা, একটু দ্রুত আসা চাই। নেপা সরকার ডান। ওকে, তাহলে এই চর্যাপদে প্রথমে কয়টি পুঁথি আবিষ্কার হয়? স্টার দিয়ে লিখবো। প্রথমে 4টি পুঁথি, প্রথমে 4টি পুঁথি আবিষ্কার করা হয়। প্রথমে 4টি পুঁথি আবিষ্কার হয়। তাহলে চর্যাপদের প্রথমে কয়টি পুঁথি আবিষ্কার হয়েছে? মাত্র 4টি। প্রথমে 4টি পুঁথি আবিষ্কার করা হয়। 1 নম্বরে চর্য বিনিশ্চয়। 1 নম্বরে চর্য বিনিশ্চয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনটা আচরণীয়, কোনটা আচরণীয়, কোনটা নয়। চর্য বিনিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটা আচরণীয়, কোনটা আচরণীয় নয়। 2 নম্বর হচ্ছে কৃষ্ণপাদের দোহা। কৃষ্ণপাদের দোহা। কৃষ্ণপাদের দোহা। 3 নম্বর হচ্ছে সরহ পাদের দোহা। আর 4 নম্বর হচ্ছে ডাকরনব। এই 4টি পুঁথি আবিষ্কার করা হয়। হ্যাঁ, আপনি অনেক ঝামেলার মধ্যে সময় পার করেন, এটা আমি বুঝি। হ্যাঁ, আমরাও মেলা ঝামেলার মধ্যে সময় পার করি। একদিকে চাকরি, একদিকে যে আপনাদের কোচিং এর ক্লাস, এদিকে আমাদের স্যাররা নানান জনের নানান সমস্যা। কারো বাসায় ধরেন হচ্ছে হয়তো ওয়াইফাই প্রবলেম করতেছে, আর বর্তমানে ঝড় বৃষ্টির দিন, বৈদ্যুতিক সমস্যা তো রয়েছে, এইটা সব থেকে প্রকট। আমরা ভেবেছিলাম হয়তোবা যে বৈদ্যুতিক সমস্যাটা বোধহয় অন্ততপক্ষে এই সরকারের আমলে থাকবে না, কিন্তু সব থেকে বেশি সমস্যায় পাচ্ছি আমরা বৈদ্যুতিক। কারেন্ট কখন বলে যায়, একটু যাওয়ার আগে মিস কলটাও দিয়ে যায় না, মিস কল না দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে। আজকে বোর্ডের কালারটা পারফেক্ট। ওকে, হ্যাঁ, এই কালারটাই দিয়ে লিখবো এরপর থেকে সব সময়। লেখা শেষ হলে লিখবেন ডান। লেখা শেষ হলে লিখবেন ডান। তাহলে প্রথমে 4টি পুঁথি আবিষ্কার হলো। একটা হচ্ছে চর্য বিনিশ্চয়, একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা, ডাকরনব। আমার একটু গলাও ব্যথা, আজকে কলেজ থেকে আসার পথে মানে পুরো বৃষ্টিতে ভিজতে হয়েছে, তো ভিজে ভিজে আসছি, তো মানে বাইক নিয়ে কোথাও দাঁড়ানোর আর সময় পাই নাই। এখন যে গলা ব্যথা করতেছে তীব্র। তার মধ্যে আবার একটা বদ অভ্যাস, ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া। আমি আবার মানুষ ভালো, জ্বর আসলেও ফ্রিজের ঠান্ডা পানি খাই। হ্যাঁ, লিখবেন ডান দ্রুত। একজন খালি কমেন্টস করছেন কেন? শুধু এক রাজন কমেন্টস করে, তাছাড়া বাকিরা কি করেন? বাকিরা ওকে, ওটাই তো, সবার কমেন্টস করতে হবে। কমেন্টস না করলে লিখতে ভালো লাগে। তাহলে এই 4টি পুঁথি একত্রে আবিষ্কার হয়। এই পুঁথি 4টিকে একত্রে প্রকাশ করা হয়। স্টার দিয়ে লিখবেন। পুঁথি 4টিকে একত্রে প্রকাশ করা হয়। পুঁথি 4টি একত্রে, পুঁথি 4টি একত্রে প্রকাশ করা হয়। 1000 বছরের পুরানো, 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। তাহলে পুঁথি 4টিকে একত্রে প্রকাশ করা হয় কি নামে? 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এই নামে এই পুঁথি 4টাকে। জি, খাদিজা রিক্তা, এই যে কমেন্টস আসছে। আচ্ছা স্যার, এখানে কারেন্ট ছিল না, ওই যে শামসুর এখানেও কারেন্ট ছিল না। দেখছেন, কারেন্টের সমস্যা সব জায়গায় আছে।
আচ্ছা, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে এবং এই পুঁথিটি মানে চর্যাপদটি প্রকাশিত হয় 1916 সালে। তাহলে পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? চর্যাপদ প্রকাশিত হয়, তাহলে চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে। 1916 সালে বঙ্গীয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে চর্যাপদ প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই চর্যাপদকে কিছু নামে ডাকা হতো, যেগুলো আমরা চর্যাপদের পুরাতন নাম জানি, পুরাতন নাম জানি। হ্যাঁ, রিক্তা আপনাদের কমেন্টস আসছে। তাহলে চর্যাপদের আরো কিছু নাম আছে। তাহলে চর্যাপদের অন্যান্য নাম কি? চর্যাপদের অন্যান্য নাম মানে যে নামগুলোতে চর্যাপদকে ডাকা হতো, এর মধ্যে একটা হচ্ছে দোহা কোষ, এই দোহা কোষ নামে ডাকা হতো। আর একটা হচ্ছে চর্যা গীতি কোষ, চর্যা গীতি কোষ এই নামে ডাকা হতো। তাহলে চর্যাপদকে দুইটা নামে ডাকা হতো, একটা হচ্ছে দোহা কোষ আর একটা হচ্ছে চর্যা গীতি কোষ। কেন বলা হতো? কারণ চর্যাপদ মূলত কি? চর্যাপদ মূলত গানের সংকলন। স্টার দিয়ে লিখবো চর্যাপদ মূলত, চর্যাপদ মূলত গানের সংকলন। তাহলে চর্যাপদ কি? চর্যাপদ মূলত হচ্ছে একটি গানের সংকলন, একটা গানের বই। চর্যাপদ মূলত একটি গানের সংকলন। লেখা শেষ হয়ে গেলে কমেন্টস করবেন, তারপরে আগে লেখেন, লেখা শেষ করার পরে কমেন্টস করবেন। জোনাকি তো আমাকে মাঝে মাঝে বলে স্যার একটু ধীরে, একটু আস্তে। হ্যাঁ, জোনাকি সময় দিচ্ছি ধীরে। যদি লেখা বুঝতে না পারেন তাহলে বলবেন, আরো বড় করে লিখবো। লেখা বুঝতে না পারলে বলবেন, প্রয়োজন আমি আরো বড় করে লিখবো। নিপা সরকার ডান। তাহলে নিপার লেখা শেষ। বাকিরা বাকিরা একটু বলবেন। হ্যাঁ, খাদিজা রিক্তা, রিক্তার লেখা শেষ, রাজনের লেখা শেষ। ওকে, তাহলে 1 2 3 তিনজনের লেখা শেষ। লেখা শেষ করেছেন 3 জন। কেউ কেউ যোগদান করতেছেন, কেউ কেউ চলে যাচ্ছেন। মারিয়া ইয়াসমিন ডান, জোনাকি ডান। তাহলে 3 2 5 জন। বাহ, আমার 70 জন স্টুডেন্টের মধ্যে 5 জন, মাশাআল্লাহ। ওকে, তাহলে বুঝতে পেরেছি, আর কেউ কমেন্টস করবেন না। তাহলে আমি এই পৃষ্ঠা থেকে চলে যাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে চর্যাপদের মূলত গানের সংকলন। এখন প্রশ্ন, এই চর্যাপদ মোট কতজন কবি এই কাব্যটি রচনা করেন? স্টার দিয়ে লিখবো চর্যাপদের মোট, চর্যাপদের মোট পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা বলতে কবিতার সংখ্যা বোঝানো হয়। চর্যাপদের পদ সংখ্যা কেউ বলে 51, কেউ বলে 50। তাহলে আমরা কোনটা লিখবো? আমরা লিখবো 50, 51টি। চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 51। কেন? এটা নিয়ে দুটো মতবিরোধ রয়েছে। সুকুমার সেন বলেন 51 আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন 50। এই ক্ষেত্রে কিন্তু সুনীতি কুমার কোনো মন্তব্য করেনি। সুকুমার বলেছে 50 আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে 50। এই 51টি পদের মধ্যে আবিষ্কার করা হয় বা খুঁজে পাওয়া যায়, এটাকে আমরা আবিষ্কার বলতে পারি অথবা খুঁজে পাওয়া বলতে পারি। খুঁজে পাওয়া যায় 46.5টি, খুঁজে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় মাত্র 46.5টি পদ। তাহলে চর্যাপদের কয়টি পদ খুঁজে পাওয়া যায়? 46.5টি পদ। শামসি জাহান ডান। রিনা খান যোগদান করতেছেন। স্যার আমার এখানে কারেন্ট চলে গেছে, আজ চট্টগ্রামে ঝড় বৃষ্টি হচ্ছে। ভাই, সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে এবং এটা থাকবে 24 তারিখ পর্যন্ত। 24-25 তারিখ পর্যন্ত মানে আমাদের ক্লাস নেওয়াও কষ্টকর হবে, কারণ কার কোথায় কারেন্ট থাকবে না কেউ জানি না। তাহলে আবিষ্কারও খুঁজে পাওয়া যায় 46.5টি পদ, এর মধ্যে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোনটা কোনটা খুঁজে পাওয়া যায় না দেখেন। খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি 23 নং পদের অর্ধেক, 23 নং পদের অর্ধেক এটা খুঁজে পাওয়া যায় না। এবং এই 23 নং পদটা যে কবির লেখা,
এই কবির নাম কবি বুসুকু পা। খুঁজে পাওয়া যায়নি 24 নং পদ। এই 24 নং পদ যার লেখা তার নাম হচ্ছে কুক্কুরিপা। সরি, 24 নং যিনি লিখেছেন তার নাম হচ্ছে কানহপা। কানহপা ওনার ছিল 24 নং পদ। খুঁজে পাওয়া যায়নি 25 নং পদ। এই 25 নং পদ যে কবি লিখেছিলেন এই কবির নাম ছিল তন্ত্রীপা। খুঁজে পাওয়া যায়নি 48 নং পদ। এই 48 নং পদ যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে কুক্কুরিপা। মানে দেশে আর কোনো নাম পায় নাই, নাম রাখছে কি জানেন? কুক্কুরিপা। তিনি হাঁস মুরগির মতো সকালবেলা ডাকতেন কুকরে কুক, এই জন্য ওনার নাম হয়েছে কুক্কুরিপা। তাহলে 24, 25, 48 এই তিনটা পূর্ণরূপে খুঁজে পাই নাই, আর একটা অর্ধেক রূপে খুঁজে পাই নাই। তাহলে অর্ধেক রূপে পেলাম না কোনটা? সেটা হচ্ছে 23 নং। 23 নংটা আমরা অর্ধেক পাইনি। লেখা শেষ হইলে আবার লিখবেন ডান। এগারো দেখলাম ওই দিন পরীক্ষায় আনসার দেওয়া। 11 কি? রাজন, আপনি দেখতে ভুল করেছেন। রাজন, ওইটা ছিল হচ্ছে চর্যাপদের কত নং চর্যার টিকা লেখা হয়নি, সেটা 11 নং। টিকা আর আবিষ্কার এটা এক না, ওটা টিকা আবিষ্কার, এটা হলো পদ আবিষ্কার। তাহলে পদ আবিষ্কার আর টিকা আবিষ্কার কিন্তু এক না। ওকে, 3 জন লিখছেন ডান। জি, বুঝতে পেরেছেন, এই জন্য ধন্যবাদ। ওকে ফাইন, তাহলে গুনে দেখেন, আমরা এটা একটু মিলিয়ে দেখি এখানে হয় কিনা। দেখেন 46.5 আর 23 নং এর অর্ধেক, তাহলে কত হলো? 47। আর পূর্ণাঙ্গ হচ্ছে 3, তাহলে 47 যোগ 3 সমান সমান কত হয়? 50। তাহলে কিন্তু 51 মিলে না। কেন মিলে না? কারণ চর্যাপদের মধ্যে একজন কবি আছে, যে কবির শুধু কবিতা আছে কিন্তু তার নাম নেই। যেহেতু চর্যাপদের একজন কবির শুধু নাম আছে কিন্তু কবিতা নেই, যেহেতু নাম আছে কিন্তু কবিতা নেই, তাকেও যদি কবি হিসেবে ধরি তাহলে কবির সংখ্যা একজন বেড়ে যায়। এই জন্য চর্যাপদের মানে পদের সংখ্যা ধরতে হয় 51 আর কবির সংখ্যা ধরতে হয় 24। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় চর্যাপদের মোট পদকর্তা কয়জন, তাহলে কি জবাব দিব? স্টার দিয়ে লিখবেন চর্যাপদের মোট পদকর্তা 23 মতান্তরে 24 জন। তাহলে চর্যাপদের মোট পদকর্তা, চর্যাপদের মোট পদকর্তা, এখানে পদকর্তা বলতে কি বোঝানো হয়? কবি। তাহলে চর্যাপদের মোট কবি কয়জন? 23 জন মতান্তরে 24 জন। 23/24। যদি পদের সংখ্যা আমরা 50 ধরি, কবির সংখ্যা 23, পদের সংখ্যা 51 ধরলে কবির সংখ্যা 24। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই 24 জন কবির মধ্যে কোন কবির নাম আছে পদ নেই? সেই কবির নাম হচ্ছে লারি ডম্বিপা। তাহলে স্টার দিয়ে লিখবো লারি ডম্বিপা। এই কবির কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। এই কবির কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় চর্যাপদের কোন কবির পথ পাওয়া যায়নি, তাহলে উত্তর একটাই, চর্যাপদের লারি ডম্বিপা এই কবির কোনো পথ পাওয়া যায়নি। লারি ডম্বিপা এই কবির কোনো পথ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, চর্যাপদের একজন কবি আছে যিনি একটি পদ লিখেছিলেন, তার নামও আছে, তার পদের নাম্বার আছে কিন্তু পদটা নাই। এর নাম হচ্ছে
তন্ত্রীপা স্টার দিয়ে লিখবেন তন্ত্রীপা এই কবিরও কোনো পদ পাওয়া যায়নি। তন্ত্রীপা ব্রেকেট দিয়ে 25 নং এই কবিরও কোনো পদ পাওয়া যায়নি। তাহলে তন্ত্রীপা এই কবিরও কোনো পদ পাওয়া যায়নি। তাহলে চর্যাপদের আরেকজন কবির কোনো পদ পাওয়া যায়নি, নাম কি তার? তন্ত্রীপা। তন্ত্রীপা এই কবিরও কোনো পদ পাওয়া যায়নি। তাহলে চর্যাপদের দুইজন কবির পদ পাওয়া যায়নি, একটা হচ্ছে লারিডুম্বিপা, উনার শুধু নাম আছে কিন্তু কবিতা নেই, আর তন্ত্রীপা ওনার নাম আছে, পদের নাম্বার আছে কিন্তু পদটা নেই। তাহলে দেখো ওই হিসাব করলে তো আমি তুমিও কবিতা লিখতে পারি। কিভাবে? একটা কবিতার বই বানাবো, মনে করো কিছু কাগজপত্র একসাথে দিয়া একটা মোটা করে বাইন্ডিংস করলাম, এবার ওই কবিতার বইয়ের নাম দিলাম হঠাৎ তোমাকে পাওয়া, মনে করো এটা কবিতার নাম হঠাৎ তোমাকে পাওয়া। এরপর একটা ভূমিকা লিখলাম যে তোমার সাথে চলন্ত ট্রেনে দেখা হয়েছিল, বাদাম খাইতে গিয়ে তোমার লোকে পরিচয় হয়েছিল, তারপর হয়েছিল মনের কিছু ভাব বিনিময়, তারপরে প্রেম। তোমাকে উৎসর্গ করে একটি কবিতার বই লিখতেছি, এইটা লিখে সুন্দর করে ভূমিকা বানিয়ে কাগজপত্র দিয়া শেষে লিখে দিলে কি, কবির খুব ইচ্ছা ছিল এইবারকার বইমেলায় তিনি একটি কবিতার বই বের করবেন, কিন্তু কবি এই কবিতার বই বের করার আগেই ইন্না লিল্লাহ মানে মরে গিয়েছে। তিনি মরে যাওয়ার কারণে কবিতার বইটা এই বছর আর বের হলো না। তাহলে দেখো তুমিও কিন্তু কবি হতে পারো যদি এইভাবে ঠিকঠাক মতো লিখতে পারো। তাহলে কবি, কারণ চর্যাপদের লারিডুম্বিপার নাম আছে যেহেতু, কিন্তু পদ নেই, তারপরে যদি যেহেতু তাকে কবি বলা হয়, তাহলে আমরাও সেই হিসেবে কবি হতে পারি, মানে কবি হওয়ার সুযোগ কিন্তু আছে। তোমার খালি লেখাটা কাজ, তুমি লেখো, লেখলেই তুমি এইভাবে মোটামুটি ইনশাল্লাহ কবি হতে পারবে। কবি হওয়া খুব কঠিন কিছু না। একটা মিনিট, আমার লাইটিংটা একটু সমস্যা। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা লেখা শেষ বোধহয়, লেখা শেষ হলে ডান। তাহলে লারিডুম্বিপা এই কবির কোনো পদ পাওয়া যায়নি। ওকে ওকে, এবার আসো এই চর্যাপদের মধ্যে যিনি 1 নম্বর কবিতা লেখেন তাকে বলা হবে চর্যাপদ অর্থাৎ বাংলা সাহিত্যের আদি কবি। কেন? কারণ চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যেহেতু চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, সুতরাং এই চর্যাপদের যিনি প্রথম কবি তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের আদি কবি। তাহলে সেই বাংলা সাহিত্যের আদি কবির নাম কি? স্টার দিয়ে লিখবো চর্যাপদের আদি কবি লুইপা। তাহলে চর্যাপদের আদি কবি, তাহলে চর্যাপদের সেই আদি কবির নাম কি? লুইপা। লুইপার জন্ম কবে? 730, মৃত্যু কবে? 810, কেউ কেউ বলেন 812, মানে কেউ কেউ বলেন 810, কেউ কেউ বলেন 812, অর্থাৎ 810 বা 812 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো এই লুইপা চর্যাপদের 1 নম্বর কবিতা লিখেছিলেন। তিনি সেই 1 নম্বর কবিতায় বলেছিলেন কা আতর বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিও পৈঠা কালো, কা আতর বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিও পৈঠা কালো। অর্থাৎ তিনি বললেন মানুষের জীবনকে ভাগ করা যায় একটা বৃক্ষের সঙ্গে, একটা বৃক্ষের যেরকম 5টা ভাগ থাকে, মানুষের জীবনের আছে এরকম 5 ভাগ, যাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। মানুষ তার জীবনকে পরিচালিত করে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। একটু বোর্ডটা দূরে সরে গেছে। মানুষ তার জীবনকে পরিচালিত করে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় মানুষ নিয়ন্ত্রণ করে তার জীবনের 3টা অংশ দ্বারা। একটা নাম ইরা, একটা নাম পিঙ্গলা, আর একটা নাম সুষুমা। ইরা, পিঙ্গলা এবং সুষুমা। তাহলে ইরা কি, পিঙ্গলা কি, আর সুষুমা কি? মনে রাখবা মানব জীবনের এই 3টা পার্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা হচ্ছে ইরা, একটা হচ্ছে ইরা, একটা হচ্ছে পিঙ্গলা এবং আরেকটা হচ্ছে সুষুমা। এই 3টা পার্ট খুব গুরুত্বপূর্ণ। ইরা হচ্ছে ডান পাজর, পিঙ্গলা হচ্ছে বাম পাজর, সুষুমা মানে হৃদয় বা মন। কবি বললেন যে মূলত এটা দেহতত্ত্ব বিষয়ক কোন গ্রন্থ। ইরা থেকে পিঙ্গলাতে মিলনের সময়, মানে ইরা কি ডান পাজর, ডান পাজর মানে পুরুষ, বাম পাজর মানে নারী। তাহলে মিলনের সময় পুরুষ থেকে নারীতে কামরস নিঃসৃত হয়, আর নিঃসরণের পথে বাধা প্রদান করে কে? মন। কবি বললেন যদি তোমার মন ঠিক থাকে তাহলে তুমি ভালো রাস্তায় যাবা, আর যদি মন ঠিক না থাকে তাহলে তুমি খারাপ রাস্তায় যাবা। এজন্যই তোমার মন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। আর পৃথিবীতে একমাত্র এই যার নিয়ন্ত্রণ রাখা যায় না তার নাম হচ্ছে মন। এই মনের নিয়ন্ত্রণ কোনোদিনই নিজের হাতে থাকে না। এই জন্য কবি লুইপা বললেন যদি মনের নিয়ন্ত্রণ তুমি
ঠিক রাখতে না পারো, তাহলে একটা গুরু ধরো, একজন গুরুর কাছে যাও। আর এজন্যই ফকির লালন তার গানে বললেন, গুরু ছাড়া হয় না সাধন, সাধনা করতে গেলে গুরু দরকার, সেই গুরুর নাম প্রেম গুরু। তাহলে আসল গুরু কি? প্রেম। তোমার প্রেম আছে, তোমার সব আছে, তোমার প্রেম নাই, গোড়া ডিম কিচ্ছু নাই, তুমি এতিম। এই যে আজকে আমি একটু প্রেম করতে গেছিলাম, শুধু তোমাদের ক্লাসের জন্য দৌড়ে চলে আসতে হয়েছে, আমার প্রেম করাটাই হলো না, দূর। দেখো এরপর যেটা হইলো, কবি বললেন এই প্রেমের থেকে বড় গুরু হচ্ছে কি গুরু? বউ গুরু। তাহলে তোমার বউ আছে, তোমার সব আছে, তোমার বউ নাই, তোমার কিচ্ছু নাই। এই জন্য লালন বললেন তোমরা বউদেরকে ভালোবাসো। কার বউকে ভালোবাসো তা বলেন নাই, বউকে ভালোবাসতে বলেছেন। আচ্ছা, তাহলে এবার আসো, যেহেতু এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যেহেতু লুইপা তিনি বলেছেন একজন গুরু ধরো, তার মানে লুইপার একজন গুরু ছিল, আর লুইপার গুরুই হচ্ছে চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে লুইপার গুরুকে স্টার দিয়ে লিখবো ডক্টর মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবি সবরপা, যিনি জন্মগ্রহণ করেন 680-তে, মৃত্যুবরণ করেন 760। অর্থাৎ এই কবি প্রায় 100 বছর, মানে 80 বছর জীবিত ছিলেন। অর্থাৎ লুইপা মনে করেন উনি হচ্ছেন চর্যাপদের আদি কবি। রাজন বলতেছে প্রেম করবো তাহলে স্যার? এটা জিজ্ঞেস করা লাগে বেটা, শুরু কর, শুরু কর, একসময় শেষ হবে। তাহলে সবরপা 680 থেকে 760, এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনাকে আদিকবি মনে করেন। তাহলে চর্যাপদের মধ্যে সর্বোচ্চ পদ কে রচনা করেন? সর্বোচ্চ, সর্বোচ্চ পদ রচনা করেন, সর্বোচ্চ পদ রচনা করেন কে? সর্বোচ্চ পদ রচনা করেন কানহপা। এই কানহপা পদ রচনা করেন 13টি। তোমাদেরকে মাথায় রাখতে হবে কানহপার প্রকৃত নাম কৃষ্ণপা, কানহপার প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণপা, অথবা একে আবার আরেকটা নাম বলা হয় কানুপা। তাহলে কৃষ্ণপা, কৃষ্ণপা অথবা কানুপা, কৃষ্ণপা, কৃষ্ণপা অথবা কানুপা। তাহলে কৃষ্ণপা অথবা কানুপা, তাহলে তার আরেকটা নাম কি? কৃষ্ণপা অথবা কানুপা। কানুপা এটা হচ্ছে তার ছদ্মনাম, তাহলে তার প্রকৃত নাম কি? কৃষ্ণপা অথবা কানুপা। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মানে মতে কি বলে তোমার কানহপা সর্বোচ্চ পদ রচনা করেন। দ্বিতীয় সর্বোচ্চ পদ যিনি রচনা করেন এই কবির নাম হচ্ছে কবি বুসুকুপা। সরকারি লেখা তো, না বুঝলে একটু জিজ্ঞেস করে দাও। বুসুকুপা, এই বুসুকুপা পদ রচনা করেন 8টি। তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা, সরহপা 4টি। এরপর হচ্ছে কুক্কুরিপা, কুক্কুরিপা, কুক্কুরিপা হচ্ছে 3টি। কবির নাম হচ্ছে শান্তিপা, তিনি শান্তির মধ্যেই ঘুমাইতেন। শান্তিপা পদ রচনা করেন 2টি। কবির নাম লুইপা, এই লুইপা পদ রচনা করেন 2টি। কবির নাম সবরপা, এই সবরপা পদ রচনা করেন 2টি। লেখা শেষ হয়ে গেলে কমেন্টস করবা ডান। রাজনের লেখা শেষ, রাজন বলেছে ডান। বাকিরা রিক্তা ডান, আর মারিয়াম ইয়াসমিন ডান, আর কে আছেন? শামসি জাহান ডান, ওকে। আর নিপা সরকার ডান, মেহেদি হাসান ডান,
ওকে, ফাইন, ওকে, ডান ডান। এবার একটু খেয়াল করি আমরা, তাহলে এই যে চর্যাপদে লুইপা দুইটি পদ লিখলেন, লুইপাকে আরো কিছু লিখছেন কিনা স্টার দিয়ে লিখবো। লুইপা চর্যাপদ ছাড়াও, লুইপা চর্যাপদ ছাড়াও সংস্কৃত ভাষায় আরো কয়েকটি গ্রন্থ রচনা করেন, আরো কয়েকটি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য অভিসময় বিভঙ্গ, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অভিসময় বিভঙ্গ, এটা হচ্ছে তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ, অভিসময় বিভঙ্গ। এই চর্যাপদের কবিরা একজনও কবি ছিলেন না, তাদেরকে ডাকা হয় বৌদ্ধ সহজিয়া সাধক বলে। তাহলে চর্যাপদের কবিদের কি বলা হয়? তাহলে চর্যাপদের কবিদের বলা হয় বৌদ্ধ সহজিয়া, চর্যাপদের কবিদের বলা হয় বৌদ্ধ সহজিয়া সাধক, চর্যাপদের কবিদের বলা হয় বৌদ্ধ সহজিয়া সাধক। অর্থাৎ তারা সাধনা করার জন্য সহজ পন্থা বেছে নিতেন। মনে রাখবা, সাধনা করার পন্থা ছিল আগে তিনটা। একটা ছিল হচ্ছে প্রথমে ছিল হচ্ছে ব্রজযান। এই ব্রজযান মানে হচ্ছে কঠিন পন্থা, ব্রজযান। এরপরে হচ্ছে হীনযান, এরপরে হচ্ছে সহযান। এই ব্রজযান পন্থা সাধক যারা, তারা পাহাড়ের উপর উঠে নিজের যৌবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু পৃথিবীতে স্রষ্টা প্রত্যেকটা প্রাণীর মধ্যে যৌবন শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকেই এই যৌবনের অত্যাচারে অত্যাচারিত হয়। এই জন্যে আমাদের এক কবি বলে গিয়েছেন, সর্বদা হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে জ্বালাপালা, কি জ্বলন্ত জ্বালা। এই যৌবনের জ্বালাটা এরকম যন্ত্রণাদায়ক প্রত্যেকের জীবনেই। এটা নারী পুরুষ সবারই সমান, কারো কারো অনেক ক্ষেত্রে বেশিও আছে। এই যৌবনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কবিরা পাহাড় থেকে ফাল দিয়ে নিচে পড়তেন আর ঠাস ঠাসি মরে যেতেন। তাদের মধ্যে বিশ্বাস ছিল, যদি পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ার পরেও আমি জীবিত থাকি, তাহলে আমি যৌবনের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। এটা ছিল এক ধরনের কুসংস্কার, কিন্তু তবু তারা এই মুক্তিটা পেলেন না। তখন তারা দেখলেন দৌড়গুড়ার ডিম, তাহলে এই পন্থা বাদ। তখন তারা বেছিলেন হীনপন্থা। তারা মাজারে যায়, মদ গাঁজা খায়, ডাক দেয় হক মাওলা। অর্থাৎ যখন তিনি স্রষ্টাকে পান, মানে হক মাওলা ডাক দেয়, মানে হচ্ছে ও স্রষ্টারে পেয়ে গেছে, নারী পুরুষের ভেদাভেদ নাই, যখন তখন যাত্রার লোকে মিলিত হয়। কবিরা দেখলেন দূর, এইটা ভালো পন্থা হতে পারে না। তখন তারা বেছে নিলেন সহযান। এই পন্থা সাধক যারা, তারা হচ্ছে বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা বিয়ে করে নাও। তোমরা যদি বিয়ে করে নাও, তাহলে যার যারটা তার, যখন যার যার কামনা আসবে, কামনায় উত্তেজিত হয়ে যাবা, যার যার বউর সঙ্গে স্বামীর সঙ্গে মিলিত হয়ে তোমরা তোমাদের যৌবনের চাহিদাটা পূরণ করবা। এবং এই বিয়ে করার পন্থাটাকেই বলা হয়েছে সহজ পন্থা, মানে হচ্ছে তোমার হচ্ছে পাপের পথ পরিত্যাগ করা। কারণ এই চর্যাপদের কবিরা তারা বিশ্বাস করতেন পুনর্জন্মে। তারা বলে গেলেন, তুমি এই জন্মে যা করবা, পরের জন্মে তোমার সেই ফল ভোগ করা লাগবে। এই জন্যই কবিরা পুরুষদেরকে প্রথমে সতর্ক করেছেন, বলেছেন, ওরে ভাই পুরুষ, তুমি কোনো আপাকে বিশ্বাস করবা না যদি আপার বয়স 30-এর কম থাকে। কারণ 30-এর কম নারী আর পকেটে রাখা ছুরি, এই দুটো সমান ক্ষতিকারক। বলেন, তাহলে নারীকে বিশ্বাস করো কবে? 31-এর পর থেকে। ওই সময়ের পর থেকে আপা ভালো হয়, আপারে বিশ্বাস করো। 40-এ গিয়ে আপা যৌবন হারা হয়, তখন আপারে ফুললি বিশ্বাস করা যায়। এই সময় আপা পুরা বুড়ি। অপরদিকে আপাকে বললেন, ওরে আপা, তুমিও বিশ্বাস করবে না যেদিন তোমার বরের বয়স 50 হবে। কারণ পুরুষ প্রকৃত যৌবন পায় 50-এ। তার বড় প্রমাণ রেলমন্ত্রী মুজিবুল হক এবং তিশার হাজবেন্ড মুস্তাক। তার মানে এরা কেবলমাত্র যৌবন পেয়েছে। এই জন্য চর্যাপদের কবিদেরকে বলা হয় বৌদ্ধ সহজিয়া সাধক। তাহলে তারা চর্যাপদের মধ্যে মূলত কি প্রকাশ করত? স্টার দিয়ে লিখবো, চর্যাপদের বিধৃত বিষয়, চর্যাপদের বিধৃত বিষয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের চর্যাপদের বিধৃত বিষয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন ভজন তত্ত্ব।
চর্যাপদের বিধৃত বিষয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন ভজন তত্ত্ব, অর্থাৎ এরা সাধনা করতে গিয়ে, ভজনা করতে গিয়ে, ভক্তি দিতে গিয়ে জীবনে যা কিছু আবিষ্কার করেছেন তাই তারা চর্যাপদের মধ্যে অত্যন্ত সুন্দর করে চমৎকার ভাষায় তুলে এনেছেন। তার মানে আমরা এক কথায় বলতে পারি চর্যাপদ হচ্ছে সাধনার কর্মফল। কবি সাহিত্যিকেরা সাধনা করে যা কিছু করেছেন সেটাই চর্যাপদের মধ্যে তারা লিখে গিয়েছেন এবং এগুলা গান আকারে তারা বলতেন। তাহলে গান আকারে যেহেতু বলতেন, এই জন্য আমরা আগের বাক্যে লিখেছিলাম একবার চর্যাপদ মূলত গানের সংকলন। আমি অবশ্যই রিপিট করলাম, আপনাদের রিপিট লেখার দরকার নাই। তাহলে চর্যাপদ মূলত গানের সংকলন, চর্যাপদ মূলত গানের সংকলন। তাহলে চর্যাপদ মূলত কিসের সংকলন? গানের সংকলন। তাহলে চর্যাপদে গানের রাগ আছে কয়টি? চর্যাপদে গানের রাগ আছে, চর্যাপদে গানের রাগ আছে কয়টি? তাহলে চর্যাপদে গানের রাগ আছে মাত্র 16টি। তাহলে চর্যাপদে কয়টি গানের রাগ আছে বলেন? চর্যাপদে গানের রাগ আছে 16টি। 16টি গানের রাগ আছে। এর মধ্যে প্রাচীন রাগ, প্রাচীন রাগ এর নাম হচ্ছে ভৈরবী। চর্যাপদের প্রাচীন রাগ হচ্ছে রাগ ভৈরবী। রাগ মানে ধরন, কোন ধরনে কোন ঢঙে গান গাওয়া হয়। এর মধ্যে জনপ্রিয় রাগ কোনটা ছিল? জনপ্রিয় রাগ হচ্ছে গবরা, সরি পটমঞ্জুরি। গবরাটা জনপ্রিয় নয়, জনপ্রিয় রাগ ছিল পটমঞ্জুরি। পটমঞ্জুরি এটা হচ্ছে চর্যাপদের জনপ্রিয় রাগ। এই রাগ পটমঞ্জুরিতে 12টি পদ রচিত হয়, 12টি পদ রচিত। তাহলে রাগ পটমঞ্জুরিতে 12টি পদ রচিত। পরীক্ষা যদি প্রশ্ন করা হয় সর্বোচ্চ পদ রচিত হয়েছে কোন ঢঙে বা কোন রাগে, তাহলে উত্তর হবে রাগ পটমঞ্জুরি। এই মঞ্জুরিতে 12টি পদ রচিত হয়। স্টার দিয়ে লিখতে পারি। তাহলে চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? কবিরাজা বলে গেছেন এর মধ্যে প্রবাদ বাক্য আছে। তাহলে চর্যাপদের প্রবাদ বাক্য, চর্যাপদের প্রবাদ বাক্য হচ্ছে 6টি। এই পর্যন্ত লেখা শেষ হলে কমেন্টস করবেন ডান। চর্যাপদের প্রবাদ বাক্য হচ্ছে 6টি, লেখা শেষ হলে কমেন্টস করবেন ডান। ওকে, রিক্তা লেখা শেষ, রিক্তা লিখেছে ডান। বাকিরা একটু কমেন্টস করুক। না, সবগুলো পরীক্ষায় আসে না, কিছু কিছু বেছে বেছে দেন। শোনো রাজন, একটা কথা বলি, পরীক্ষায় কি আসবে সেটা তো বলাই যায়, কিন্তু তার আগে তোমাকে একটু অবশ্যই জানতে হবে। তুমি একটু বেশি বেশি জানো না রে ভাই, একটু জানো, জানলে তোমার সুবিধা। যত বেশি জানবো তত সুবিধা। এই যে প্রমোদ চৌধুরী একটা কথা বলেছিলেন বই পড়ার প্রবন্ধে, আমরা শিক্ষার ফলটা হাতে হাতে চাই। দেখো এইটা করা খুবই বোকামি। বরঞ্চ তুমি শিক্ষাটা অর্জন করার জন্য পড়ো। তুমি যদি শিক্ষা অর্জন করার জন্য পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় পাশ করবে এবং পরীক্ষায় ভালোও করবে। একটু অর্জন করার চেষ্টা করো। তাহলে প্রবাদ বাক্য 6টি, এই 6টার মধ্যে আমাদের 2টা গুরুত্বপূর্ণ। দেখেন 2টা কি কি? 1 নম্বর, আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে, আপনা মাংসে হরিণা বৈরী। এই উক্তিটা যে কবি করেছেন এই কবির নাম বুসুকুপা। উনি বলেন আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ নারী তার নিজেই নিজের রূপের কারণে নিজের শত্রু। কেন? আপনা মানে নিজ, মাংসের কারণে, হরিণা বৈরী, বৈরী মানে শত্রু। হরিণা নিজেই নিজের শত্রু নিজের মাংসের কারণে। এখানে পরোক্ষভাবে হরিণা দিয়ে নারীকে বোঝানো হচ্ছে যে নারী তার নিজেই নিজের রূপের কারণে, নিজের মাংসের কারণে নিজের শত্রু। দেখো দ্বিতীয় উক্তি, দুহিল দুধ নাকি বেন্টে সামায়। দুহিল দুধ, দুহিল দুধ নাকি বেন্টে সামায়। দুহিল দুধ নাকি বেন্টে সামায়, এই উক্তিটা যে কবি করেন
এই কবির নাম ড্যান্ডন-পা। দেশের কোনো নাম পারে, নাম রাখছে কি ড্যান্ডন-পা। এর অর্থ হচ্ছে যদি কোনো গাভীর বাট থেকে দুধ দহন করা হয় তা আর পুনরায় গাভীর বাটে প্রবেশ করানো যায় না। মানে এটা দ্বারা বোঝাচ্ছে একজন নারী সৎ ছিল, সে অসৎ হয়েছে, অসৎ হওয়ার পরে পুনরায় আবার সৎ হতে যাচ্ছে, কিন্তু সৎ হতে চাইলেই সমাজ তাকে বিশ্বাস করে না। এটা দ্বারা বোঝাইছে দহিল দুধ নাকি বেন্টে সামায়। এই যে কবিতার লাইনগুলো ঠিক মতো বোঝা যায় না, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের ভাষার নাম কি? স্টার দিয়ে লিখবো চর্যাপদের ভাষার নাম। চর্যাপদের ভাষার নাম আলো আধারী, আলো আধারী সান্ধ্য ভাষা, আলো আধারী সান্ধ্য ভাষা। লেখা শেষ হলে কমেন্টস করবে ডান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বঙ্গ কামরূপী। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতটা এখানে লাগবে না, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষার আবিষ্কারক নয়। চর্যাপদের ভাষা নিয়ে যিনি প্রথম কথা বলেছিলেন তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ। 1920 সালে বিজয় কৃষ্ণ প্রথম চর্যাপদের ভাষা আবিষ্কারের চেষ্টা করেন, কিন্তু পারেন না। অবশেষে যিনি পারেন তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। স্টার দিয়ে লিখবো ভাষাতত্ত্ব আবিষ্কার হয় 1926 সালে। ভাষাতত্ত্ব আবিষ্কার হয় বা ভাষাতত্ত্ব আবিষ্কার করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। কোন গ্রন্থে? একটা গ্রন্থে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, the origin and development of Bengali language, সংক্ষেপে ODBL। তাহলে চর্যাপদের ভাষাতত্ত্ব আবিষ্কার করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপ করলে ODBL। যারা কমার্সে পড়ে তারা অনেকেই বলতে পারে ODBL এর ফুল মিনিং হচ্ছে দ্য অর্গানাইজেশন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। না, এটাকে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ভাবা যাবে না। ওকে, তাহলে এই চর্যাপদকে সংস্কৃত ভাষায় টিকা আকারে ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। স্টার দিয়ে লিখবো চর্যাপদকে সংস্কৃত ভাষায়, চর্যাপদকে সংস্কৃত ভাষায় টিকা আকারে ব্যাখ্যা করেন মণি দত্ত। টিকা আকারে ব্যাখ্যা করেন মণি দত্ত। মণি দত্ত সবকটা পদের টিকা লিখতে পারলেও 11 নং চর্যার টিকা রচিত হয়নি। টিকা রচিত হয়নি। তাহলে কত নং চর্যার টিকা লেখা হয়নি? উত্তর হচ্ছে 11 নং। 11 নং চর্যার টিকা লেখা হয়নি। তাহলে চর্যাপদের কত নং চর্যার টিকা লেখা হয়নি? উত্তর হচ্ছে 11 নং চর্যার টিকা লেখা হয়নি। 11 নং চর্যার টিকা লেখা হয়নি। এখন প্রশ্ন, এই চর্যাপদকে তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। তো চর্যাপদকে
চর্যাপদকে তিব্বতী ভাষায়, কালকে কিন্তু এটার উপর পরীক্ষা নিব, অনুবাদ করেন কীর্তিচন্দ্র। চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র, আর সেই তিব্বতী অনুবাদ প্রকাশ করেন আরেকজন। তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধ, ডক্টর প্রবোধ চন্দ্র, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। তাহলে তিব্বতী অনুবাদকে যিনি প্রকাশ করেন তার নাম হচ্ছে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, 1938 সালে। তাহলে চর্যাপদকে তিব্বতী, চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938 সালে। তাহলে চর্যাপদ কোন আমলে রচিত? স্টার দিয়ে, চর্যাপদ পাল আমলে রচিত। যেহেতু চর্যাপদ কবিতার বই, তাহলে চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এবার একটু শুনবেন। জব সলিউশন গ্রুপে দেখবেন 2022 সালের প্রশ্ন দেওয়া আছে এবং কালকে সাবজেক্টিভ টেস্ট হবে, সেটার নোটিশ তো আগে থেকেই দেওয়া আছে। 2022 এর প্রশ্ন দেওয়া আছে। যারা জব সলিউশন গ্রুপে আছেন, যুক্ত আছেন, তারা কালকে সকালের মধ্যে পরীক্ষাটা দিয়ে নিন এবং কালকে সেখানে সাবজেক্টিভ রিভিউ টেস্ট যেটা যাওয়ার কথা রুটিন অনুযায়ী সেটাই যাবে। লেখা শেষ হলে কমেন্টস করবেন ডান। লেখা শেষ হলে কমেন্টস করবেন ডান। ও, তোমাদের ম্যাথ ক্লাস টেস্ট নেওয়া হয় না কেন? আসলে মারিয়া ইয়াসমিন, ম্যাথের টপিক শেষ না হলে তো আসলে নিতে পারি না। শাহাদত স্যার ম্যাথ ক্লাস নিয়েছে, কিন্তু ওই আমি ক্লাসে উপস্থিত না ছিলাম না বলে মানে বুঝতে পারি না যে আসলে কোন টপিকস পড়াইছে। আর ওই যে আগে আমাদের মনি বলে দিত যে স্যার এই টপিকসটা শেষ হয়েছে, এটার পরীক্ষাটা নেন, যার কারণে পরীক্ষা নিতে পারতাম। তোমরা কেউ একটু বলে যদি দিত আমাকে যে কোন কোন টপিক শেষ হয়েছে, তাহলে আমি ওই টপিক্সের প্রশ্ন মানে পরীক্ষাগুলো নিতে পারতাম। আমার একটু টপিকস গুলো যদি মেসেঞ্জারে দিয়ে দাও বা গ্রুপে দিয়ে দাও, মারিয়াম ইয়াসমিন, তোমরা যদি একটু গ্রুপে আমাকে দিয়ে দাও কোন কোন টপিক্স এর ক্লাস শেষ হয়েছে, তাহলে বললে আমি ওই ওই টপিক্স এর প্রশ্ন করে তোমাদেরকে পরীক্ষাগুলো নিয়ে নিতে পারবো। আগে মনি ক্লাসে থাকতো, মনি বলতো, তো মনি চাকরি নেওয়ার পরে মনি একটা চাকরি নিয়ে নিয়েছে, তখন যে মনি আর বলতেও পারতেছে না, মানে ক্লাসে ঠিক মতো থাকতে পারে না, এই জন্য পরীক্ষাটা নিতে। আচ্ছা, পরীক্ষাটা নিয়ে নিবো, তোমরা আমার একটু মনে করাই দিও, আমি কোশ্চেনগুলো করে ফেলবো, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের চর্যাপদ শেষ। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কালকে কোন বিষয়ের পরীক্ষা? কালকে হচ্ছে যে কালকে আজকে চর্যাপদ পড়লেন, এই চর্যাপদের উপর পরীক্ষা, আর জব সলিউশন গ্রুপে তো পরীক্ষা আলাদা আছেই।